আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই গণহত্যা তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই গণহত্যা এবং 2013 সালে হেফাজতের ঘটনায় পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েক ডজন ব্যক্তিকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলাগুলোর প্রায় সব আলামত এবং ডকুমেন্ট ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে এসেছে। কিছুদিনের মধ্যেই অন্তত 3টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে। এরপর জানাবো, শেখ হাসিনার পরিবারে 60 কাঠা প্লট বরাদ্দের দুর্নীতি, দুদকে পাঠানো রাজউক চেয়ারম্যানের চিঠি নিয়ে তোলপাড়। মামলায় অন্তর্ভুক্ত না করতে দুর্নীতি দমন কমিশন দুদককে পাঠানো রাজউক চেয়ারম্যানের চিঠি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দুদক তার এই চিঠিকে অসদাচরণ উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ত সচিবকে চিঠি দিয়েছে। এদিকে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। যশোরের দুই পক্ষের বিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দল গ্রামবাসী। এতে অন্তত 5 জন গুরুতর আহত হয়েছে। আজ সকালে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের অভিযোগ, প্রতিবাদের সমাবেশের ডাক। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন কাফি। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিযোগ করেন এবং সমাবেশের ডাক দেন তিনি। ফেসবুকে কাফি লিখেছেন, মধ্যরাতে আমার বাড়ি ঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। নুরুজ্জামান কাফি ফেসবুকে আগুনের একটি রিল ভিডিও পোস্ট করেছেন। তাতে আগুন জ্বলতে দেখা গেছে এবং নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে মাদারীপুরে পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান। মাদারীপুরে ছদ্মবেশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় এমদাদ হাওলাদার নামে এক দালালকে আটক করা হয়। আজ সকালে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এবং সর্বশেষ জানাবো, হাসিনার বিবৃতি নিয়ে আমরা ফাটা বাঁশের চিপায় আছি বললেন শশী থারুর। শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য দ্বিপক্ষীয় বিষয়গুলোকে জটিল করে তুলেছে বলে স্বীকার করেছেন ভারতের বিরোধী কংগ্রেস দলীয় আইন প্রণেতা শশী থারুর। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জারি করা বিবৃতি নিয়ে আমরা কিছুটা ফাটা লাঠিতে আছি। শশী থারুর আরও বলেছেন, ভারত কোনো নির্দিষ্ট দল বা সম্প্রদায়ের চেয়ে সব বাংলাদেশিদের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে নয়াদিল্লির ইঙ্গিতের দেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই গণহত্যা তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই গণহত্যা এবং 2013 সালে হেফাজতের ঘটনার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েক ডজন ব্যক্তিকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলাগুলোর প্রায় সব আলামত ও ডকুমেন্ট ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে এসেছে। কিছুদিনের মধ্যেই অন্তত 3টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে। ট্রাইব্যুনাল কাজ শুরুর পর প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গত 14 অক্টোবর কাজ শুরু করে। সেপ্টেম্বরের পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থার সূত্র থেকে জানা গেছে, জুলাই ও হেফাজতের গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে কয়েক ডজন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে। এই মামলাগুলো প্রায় সব ডকুমেন্টই ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। ঘটনাস্থলে
ঘটনাস্থল পরিদর্শন, হতাহতের তালিকা প্রণয়ন, আহত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা, ঘটনাস্থলে অবস্থানকারী সাংবাদিকদের, বিশেষ করে টিভি সাংবাদিকদের সাক্ষাৎকার, প্রকাশিত অপ্রকাশিত বহু তথ্য প্রমাণের ফুটেজ, ছবি ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে। এখন চলছে এগুলো চুলচেরা বিশ্লেষণ এবং আনুষঙ্গিক আইনগত বিষয়গুলোর পুনঃপরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তৈরির কাজ। 4 মাসে 3 শতাধিক অভিযোগ। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আমার দেশকে বলেছেন, ট্রাইব্যুনাল কাজ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে আসছি। তার মধ্যে 3 শতাধিক অভিযোগ আমলে নিয়েছি। ট্রাইব্যুনালের অতিক্রান্ত প্রায় 4 মাসে এ পর্যন্ত 18টি মামলা হয়েছে। এর মধ্যে প্রতিটি মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা এবং তার আমলে যারাই এই দুর্নীতি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিষয়ে গুরুতর অভিযোগ এসেছে। শেখ হাসিনা পরিবারের 60 কাঠা প্লট বরাদ্দের দুর্নীতি। দুদকের পাঠানো রাজউক চেয়ারম্যানের চিঠি নিয়ে তোলপাড়। মামলায় অন্তর্ভুক্ত না করতে দুর্নীতি দমন কমিশন দুদককে পাঠানো রাজউক চেয়ারম্যানের চিঠি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দুদক তার এই চিঠিকে অসদাচরণ উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ত সচিবকে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পূর্বাচল প্রকল্পে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের 60 কাঠা প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্ত করছে দুদক। ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম করে 60 কাঠার 6টি প্লট শেখ হাসিনার পরিবারের জন্য বরাদ্দ করা হয়। বরাদ্দপ্রাপ্ত অন্যরা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ভাগ্নে রিদওয়ান মুজিব সিদ্দিক ও ভাগ্নি আজমিনা সিদ্দিক। এই ঘটনায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জড়িত কর্মকর্তাদের তদন্তের অন্তর্ভুক্ত করেছে দুদক। এই ঘটনা নিয়ে দুদককে চিঠি দেয় রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার। তিনি চেয়ারম্যান রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলায় অন্তর্ভুক্ত না করতে অনুরোধ জানান। দুর্নীতি দমন কমিশন রাজউক চেয়ারম্যানের এই চিঠির ঘটনাকে স্রেফ অসদাচরণ বলে ক্ষোভ প্রকাশ করেছে। কমিশন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। স্মারক নম্বর 00001005032612325 ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষ। যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে 2 গ্রামবাসী। এতে অন্তত 5 জন আহত হয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সদর উপজেলার বড় হৈবতপুর মাঠে ঘটনা ঘটে। আহতরা হলেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, 4 নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এছাড়াও শফি নামে একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাকে মারপিটের শিকার হতে হয়। তাকে চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। আহতরা জানান, মঙ্গলবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে অন্যের পানি নিজের জমিতে দেওয়ার জন্য আইল কেটে দেয় আওয়ামী লীগ নেতা আনিস মেম্বার সহ তার লোকজন। আইল কেটে দেয় গ্রামবাসী প্রতিবাদ করে। এক পর্যায়ে আনিস মেম্বার নিজ এলাকার মসজিদের 2টি মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডাকেন। কিছু সময়ের মধ্যে 50 থেকে 60 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে চলে আসে। অন্যদিকে বড় হৈবতপুর গ্রামবাসীও সেখানে জড়ো হন। এ সময় 2 গ্রামবাসীদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন যুবদল নেতা রাজু, কিন্তু উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 5 জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে। আগুনে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশে ডাক দিয়েছেন কাফি। তিনি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিযোগ করেন এবং সমাবেশে ডাক দেন তিনি। ফেসবুকে কাফি লিখেছেন, মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম,
করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। বুধবার 12 ফেব্রুয়ারি সকালে আরেক পোস্টে সাংবাদিকদের আহ্বান জানিয়ে কাফি লিখেছেন, আজ সকাল 11টায় আমার পোড়াবাড়িতে এবং কলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব, মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব, আমি বিপ্লবী সরকার হব। সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া থানার পায়রা সমুদ্রবন্দর 0 পয়েন্টে 4 লেন ও 6 লেন সড়কের মাঝামাঝি হাইওয়ের পাশে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেছেন, রাত 2টার দিকে আমাদের মোবাইল ফোনে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই, তবে কেবল পাশের গোয়ালঘরটা নিরাপদে রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদে এবং অক্ষত রয়েছে। বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা ABM হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, বাড়ির কিছুই অবশিষ্ট নেই, সব পুড়ে শেষ হয়ে গেছে। প্রতিবেশী অলিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই, তাদের সাথে আমরা আগুন নির্বাপনের কাজে নেমে পড়ি। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাইরে থেকে সিটকানি লাগানো ছিল, সবাই খালি কাপড়ে নেমে পড়েছে, কোনো রকম জানে বাঁচা গেল। নুরুজ্জামান কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রসপাড়া গ্রামে। তার বাবা রসপাড়া দিন এলাহি দাখিল মাদ্রাসার সুপার। কাফি 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ করেন। তিনি মূলত বরিশাল আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের, দেশের সংকটময় পরিস্থিতি, নানা অঙ্গভঙ্গি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদও করা হয়ে থাকে। এছাড়া বইও লিখেছেন তিনি, যা এবারের বই মেলায় পাওয়া যাচ্ছে। মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে মেলার প্রথম দিনে নানা আলোচনা সমালোচনার জন্ম দেন কাফি।